তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমাদের নামের পাশে তোমাদের ক্লাস রোল অথবা রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখে রেখো, জি তাহলে স্যার। তাহলে সুবিধা হবে। আর তোমরা চ্যাট বক্সে পি লিখে তোমাদের উপস্থিতিগুলো আমাকে দিয়ে দাও। তোমরা চ্যাট বক্সে পি লিখে তোমাদের উপস্থিতিগুলো দিয়ে দাও। তোমরা তোমাদের অডিও এবং ভিডিওগুলো মিউট করে রাখো। তোমাদের অডিও এবং ভিডিওগুলো মিউট করে রাখো। আর চ্যাট বক্সে তোমরা পি লিখে তোমাদের উপস্থিতিগুলো দিয়ে দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমাদেরকে সরাসরি ক্লাসের পরিবর্তে ভার্চুয়াল ক্লাস নিতে হচ্ছে। তোমরা জি তোমাদের আইডি, তোমাদের নামের পাশে তোমাদের ক্লাস রোলগুলো অথবা রেজিস্ট্রেশন নাম্বারগুলো লিখে দাও। তাহলে এই যে একজন লিখছে পোকো ফোন ইউজ করতেছে, পোকো লিখে রাখছে, তার কিন্তু হবে না, কারণ পোকো লিখলে আমি বুঝতে পারবো না যে সে কে। ঠিক আছে, আমি তোমাদের পেজেন্টগুলো দিয়ে দেবো। তোমরা চ্যাট বক্সে পি লিখে তোমাদের উপস্থিতিগুলো দিয়ে দাও। পি না রে বাবা, পি লেখো। তহিদুল হাসান পি, আচ্ছা পি, হ্যাঁ। রাব্বি পি লিখছে, তহিদ হাসান পি লিখেছে, সুন্দর। তোমাদের উপস্থিতিগুলো দিয়ে দাও। আচ্ছা, ততক্ষণ আমরা একটু ক্লাসে একটু যাই। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা আশা করি বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের কোন অংশটা পড়াচ্ছি বা পড়াতে যাচ্ছি। তো দেখো, জৈব রসায়নের তোমাদের সন্নিবেশ রসায়নের আমি তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ সন্নিবেশ যৌগের বন্ধন সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করব। আর সন্নিবেশ যৌগের বন্ধনগুলো আসলে অনেক বড় একটা অধ্যায়। আমরা এই বন্ধনগুলো, বিভিন্ন রকমের বন্ধন আছে, বন্ধনগুলো আমরা ধীরে ধীরে পড়বো। এখানে যোজ্যতা বন্ধন তত্ত্ব ব্যবহার করব, তারপরে ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব ব্যবহার করব, তারপরে মলিকুলার অরবিটাল তত্ত্ব ব্যবহার করব এবং লিগ্যান্ড ফিল্ড তত্ত্ব ব্যবহার করব। তো এই তত্ত্বগুলো আমরা ধীরে ধীরে একটু সাজানো গোছানো ভাবে পড়বো। আচ্ছা, তো আজকে আমরা পড়বো মূলত যোজ্যতা বন্ধন তত্ত্ব। তো যোজ্যতা বন্ধন তত্ত্ব পড়ার জন্য আমাদের যোজ্যতা বন্ধন তত্ত্বের মূল যে স্বীকার্যগুলো, সেই স্বীকার্যগুলো সম্বন্ধে একটা ধারণা থাকা উচিত। স্বীকার্যগুলো তোমাদেরকে একটু বলে দেই। সেটা হচ্ছে এরকম যে বিজ্ঞানী লিনাস পলিং 1931 সালে যোজ্যতা বন্ধন তত্ত্বের কিছু ধারণা দিয়েছে। ধারণাগুলো হচ্ছে এরকম যে জটিল যৌগ গঠনকারী কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের যোজ্যতা স্তরে ধাতুর সন্নিবেশ সংখ্যার সমান সংখ্যক উপযোগী ফাঁকা অরবিটাল থাকবে। আর যদি ফাঁকা অরবিটাল না থাকে, তাহলে যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো নিজেরাই পুনর্বিন্যসিত হয়ে ফাঁকা অরবিটাল তৈরি করবে। তোমরা কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে বলা হচ্ছে যে জটিল যৌগ গঠনকারী কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নসমূহের সন্নিবেশ সংখ্যার সমান সংখ্যক ফাঁকা ইলেকট্রন থাকবে। একজন লিখছে স্যার শুনতে পাচ্ছি না। বাকিদের কি অবস্থা, পাচ্ছ কি পাচ্ছ না? হ্যাঁ অথবা না লিখে জানাই দাও, শোনা যাচ্ছে কি না। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ বলছে, হ্যাঁ। আচ্ছা, যা হোক, মনে হয় শোনা যাচ্ছে। তাহলে জটিল যৌগের
যোজ্যতা বন্ধন তত্ত্বের প্রথম কথা হচ্ছে যে যে সকল কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন বন্ধন গঠনে অংশগ্রহণ করবে তার সনিবেশ সংখ্যার সমান সংখ্যক ফাঁকা অরবিটাল থাকতে হবে। তো যদি ফাঁকা অরবিটাল না থাকে তাহলে যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে পুনর্বিন্যাসিত হবে, এমনভাবে পুনর্বিন্যাসিত হবে যাতে তার সনিবেশ সংখ্যার সমান সংখ্যক ফাঁকা অরবিটাল তৈরি হয়। তো আমি যে বারবার বলতেছি যে সন্নিবেশ সংখ্যাটা কি জিনিস সেটা কিন্তু তোমাদের কিন্তু জানা আছে, আমি একটু খালি দেখিয়ে দেই। দেখো, একটা যদি জটিল যৌগ এরকম হয়, যে মনে করো যে এরকম পটাশিয়াম হেক্সাসায়ানো আয়রন 2, এই যৌগটাতে দেখো লিগ্যান্ড যতটা একযোজী লিগ্যান্ড কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যুক্ত হয়, এই আয়রন হচ্ছে কিন্তু কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন আর কি, আয়রন হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন। এই কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে যতগুলো একযোজী লিগ্যান্ড যুক্ত হয়, এই ধাতব পরমাণু বা আয়নটার সন্নিবেশ সংখ্যা কিন্তু তত হয়। যেমন এখানে সায়ানাইড হচ্ছে একটা একদন্তী লিগ্যান্ড, আর এই একদন্তী লিগ্যান্ড আয়রনের সাথে যুক্ত হয়েছে 6টি, এই জন্য আমরা বলতে পারি যে আয়রনের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। তো যদি একদন্তী লিগ্যান্ডের জটিল যৌগগুলোর গঠন যখন আমরা বা বন্ধন যখন আমরা ব্যাখ্যা করব, তখন কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে কেন্দ্রীয় ধাতব পরমাণুটার তোমার সন্নিবেশ সংখ্যা কত হবে। তাহলে এখানে দেখো, তাহলে প্রথম কথাটা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়রন এখানে যে এই জটিল যৌগটা গঠন করেছে, এখানে আয়রনের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। তাই আয়রনের কি থাকতে হবে, বহিস্থ শক্তি স্তরে 6টা ফাঁকা অরবিটাল থাকতে হবে। আর যদি 6টা ফাঁকা অরবিটাল না থাকে তাহলে ইলেকট্রনগুলো, অর্থাৎ যোজ্যতা শক্তি স্তরের ইলেকট্রনগুলো এমন ভাবে নিজেদের মধ্যে পুনর্বিন্যাসিত হবে যাতে তার 6টা ফাঁকা অরবিটাল তৈরি হয়। আচ্ছা, এখন কাউকে আনমিউট করা হবে না, আনমিউট করলে শব্দ আসে শুধু। এখন দেখো, যেটা হচ্ছে দ্বিতীয় কথাটা হচ্ছে এরকম যে এই যে ফাঁকা অরবিটাল যে থাকবে যোজ্যতা শক্তি স্তরে বা বহিস্থ শক্তি স্তরে যে ফাঁকা অরবিটাল গুলো থাকবে, এই ফাঁকা অরবিটাল গুলো পরস্পর মিশ্রিত হবে হয়ে সমান সংখ্যক সংকর অরবিটাল সৃষ্টি করবে। যেমন আয়রনের সন্নিবেশ সংখ্যা হচ্ছে এখানে 6, তো আয়রনের বহিস্থ শক্তি স্তরে 6টা ফাঁকা অরবিটাল থাকবে এবং এই ফাঁকা অরবিটাল 6টি পরস্পর মিশ্রিত হয়ে অর্থাৎ সংকরীকরণে অংশগ্রহণ করে 6টা সংকর অরবিটাল তৈরি করবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে সংকর অরবিটালগুলো একটা নির্দিষ্ট দিক বরাবর সজ্জিত থাকে, ফলে একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির যৌগ গঠিত হবে। আর সংকরীকরণে ধাতুর কেবল 6টা অরবিটাল অংশগ্রহণ করতে পারবে। এগুলো হচ্ছে যেগুলো অক্ষ বরাবর যে অরবিটালগুলো নির্দেশিত, যেমন মনে কর যে এস তো সব দিক থেকেই প্রতিসম, তারপর এক্স অক্ষ বরাবর নির্দেশিত, ওয়াই অক্ষ বরাবর নির্দেশিত, জেড অক্ষ বরাবর নির্দেশিত, এবং ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, এই 6টা অরবিটাল, একটা এস অরবিটাল, 3টা পি অরবিটাল এবং 2টা ডি অরবিটাল, মোট 6টা অরবিটাল সংকরীকরণে অংশগ্রহণ করতে পারবে। তাহলে মূল কথা হচ্ছে যে যোজ্যতা বন্ধন তত্ত্ব মতে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সন্নিবেশ সংখ্যার সমান সংখ্যক ফাঁকা অরবিটাল থাকবে। যদি সমান সংখ্যক ফাঁকা অরবিটাল না থাকে তাহলে যোজ্যতা শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে এমনভাবে বিন্যাসিত হবে যাতে সমান সংখ্যক, অর্থাৎ সন্নিবেশ সংখ্যার সমান সংখ্যক ফাঁকা অরবিটাল তৈরি হয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই ফাঁকা অরবিটালগুলো পরস্পর নিজেদের মধ্যে মিশ্রিত হবে বা সংকরীকরণে অংশগ্রহণ করবে। সংকরীকরণে যে অংশগ্রহণ করবে, সংকরীকরণে যতটা অরবিটাল অংশগ্রহণ করবে ততটা সংকর অরবিটাল তৈরি হবে। আর সংকরীকরণে সব অরবিটাল অংশগ্রহণ করতে পারবে না, কেবল অক্ষ বরাবর যে সকল অরবিটাল আছে, যেমন এস অরবিটাল, পিএক্স পিওয়াই পিজেড এবং ডি এর দুইটা, একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটা হচ্ছে ডি জেড স্কোয়ার, মোট এই 6টা অরবিটাল সংকরীকরণে অংশগ্রহণ করতে পারবে। তো যেহেতু 6টা অরবিটাল সংকরীকরণে অংশগ্রহণ করতে পারবে, তাই 6টা অরবিটাল যদি সংকরীকরণে অংশগ্রহণ করে থাকে তাহলে কিন্তু 6টা সংকর অরবিটাল উৎপন্ন হবে। আচ্ছা, আর তোমরা নিশ্চয়ই জানো যে কোন সংকরীকরণে কোন অরবিটাল অংশগ্রহণ করলে তার আকৃতি কেমন হয় সে সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে। আচ্ছা, এখন দেখো এখানে যেমনটা দেখো, কোবাল্ট হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু, এখানে একযোজি 6টা লিগ্যান্ড, অ্যামোনিয়া হচ্ছে একটা মনোডেন্টেড লিগ্যান্ড, একদন্তী লিগ্যান্ড, এগুলো 6টা যুক্ত হয়ে একটা অষ্টতলকীয় গঠন লাভ করছে। আচ্ছা, এখন আর কিছু কথা আছে, সেটা হচ্ছে যে লিগ্যান্ডের কমপক্ষে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকতে হবে। অর্থাৎ যে তোমরা নিশ্চয়ই জানো লিগ্যান্ডের সংজ্ঞায় সেরকমটাই বলা আছে যে লিগ্যান্ডে যেগুলো অংশগ্রহণ করে, লিগ্যান্ডে যে অরবিটালগুলো অংশগ্রহণ করে তাদের অবশ্যই নিঃসঙ্গ ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল থাকতে হবে। এই লিগ্যান্ডে
আচ্ছা, যে লিগ্যান্ডগুলো অংশগ্রহণ করে তাদের অবশ্যই নিঃসঙ্গ ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল থাকতে হবে, যে অরবিটালগুলো ওই সংকরিত ফাঁকা অরবিটালে পরস্পর তোমার ওই অধিক্রমের মাধ্যমে ধাতুর সংকরিত ফাঁকা অরবিটালগুলোতে লিগ্যান্ডের ইলেকট্রন পূর্ণ অরবিটালগুলো অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠন করবে। আর এই অধিক্রমণটা উপর ভিত্তি করে এটা সিগমা বন্ধন বা পাই বন্ধন হতে পারে। তো যদি সরাসরি যদি অধিক্রমণ হয় বা সামনাসামনি যদি অধিক্রমণ হয় তাহলে অবশ্যই সিগমা বন্ধন গঠিত হবে এবং বন্ধনগুলো প্রকৃতি হবে কিন্তু সমযোজী বন্ধন। সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে যে এই যে লিগ্যান্ড যে ধাতব পরমাণুতে যে ইলেকট্রনগুলো দিচ্ছে ধাতুর সংকরিত ফাঁকা অরবিটালে লিগ্যান্ড যে তার ইলেকট্রন পূর্ণ অরবিটালগুলোকে দিয়ে অধিক্রমণ করছে, ফলে ধাতব পরমাণুতে স্বাভাবিকভাবেই ঋণাত্মক চার্জের পরিমাণ বেশি হয়ে যাবে বা ঋণাত্মক চার্জ জমা হয়ে থাকবে। তো তখন কি করবে, তখন ধাতু যে কাজটা করবে সেটা হচ্ছে যে ধাতু তার কোনো ইলেকট্রন পূর্ণ অরবিটালকে লিগ্যান্ডের ফাঁকা অরবিটালে পাস করে দিয়ে ইলেকট্রন দিয়ে একটা সাম্যাবস্থা একটা সৃষ্টি করতে পারবে। তো দেখো আমরা এখন কিছু যৌগ ব্যাখ্যা করি, যৌগের বন্ধন ব্যাখ্যা করলে আমরা বিষয়টা বুঝতে পারবো। তো সেটা হচ্ছে এরকম, যেমন মনে করো যে টেট্রাক্লোরো নিকেল 2 আয়ন, এই জটিল আয়নটার গঠন যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা দেখবো যে আমরা জানি যে নিকেলের ইলেকট্রন বিন্যাসটা দেখো এখানে দেখানো হয়েছে যে 1:2:2 নিকেলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 28, তাহলে 1:2:2 2p6 3:3 3p6 3d8 4s2 এখানে মোট 28টা ইলেকট্রন আছে। তো যদি নিকেল 2+ হয়, নিকেল 2+ হওয়ার অর্থ হচ্ছে যে বাইরে থেকে 2টা ইলেকট্রন কিন্তু চলে যাবে। তাহলে বাইরে থেকে যদি 2টা ইলেকট্রন চলে যায় অর্থাৎ 4s2 থেকে যদি 2টা ইলেকট্রন চলে যায় তাহলে কিন্তু দেখো এখানে আর ইলেকট্রন থাকতেছে 1:2:2 2p6 3s2 3p6 3d8। তার মানে হচ্ছে যে এই 1:2 থেকে 3p6 পর্যন্ত এটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস, এই জন্য আমি এখানে আর্গন লিখছি। আর ডি অরবিটালে যে 8টা ইলেকট্রন আছে, এই যে 8টা ইলেকট্রন, এই 8টা ইলেকট্রনকে কিন্তু আমি এখানে এইভাবে দেখিয়েছি, ডি এক্স ওয়াই এর 2টা, ডি ওয়াই জেড এর 2টা, ডি জেড এক্স এর 2টা, ডি জেড স্কয়ার একটা, ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ারে একটা, মোট হচ্ছে 8টা, 3 2 6 7 8। তাহলে একটা বিষয় দেখো, তোমরা একটু আমাকে কমেন্টসে জানিয়ে দাও যে নিকেলের এখানে সন্নিবেশ সংখ্যা কত। তোমরা কমেন্টসে জানিয়ে দাও নিকেলের সন্নিবেশ সংখ্যা কত। নিকেলের সন্নিবেশ সংখ্যা কত তোমরা একটু কমেন্টসে জানিয়ে দাও, কুইক। টেট্রাক্লোরো নিকেল 2 এই জটিল আয়নটাতে নিকেলের সন্নিবেশ সংখ্যা কত? তোমরা রেসপন্স করো, রেসপন্স করছো না কেন কেউ? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, মিজানুর বলেছে 4, তারপরে আজিজা আহমেদ বলেছে 4। হ্যাঁ ঠিক আছে, তারপর আর কে? মমিনুল ইসলাম 4, মমিনুল ইসলাম শুভ বলেছে 4। আর কেউ? লাকি আক্তার বলেছে 4। এই তোমার আইডিটা চেঞ্জ করে দিও একজনের। তৌহিদ হাসান হচ্ছে 4। আচ্ছা, আসলে কিন্তু এখানে টেট্রাক্লোরো নিকেল 2- এই জটিল আয়নটাতে নিকেলের সন্নিবেশ সংখ্যা কিন্তু হচ্ছে 4। তো নিকেলের যেহেতু সন্নিবেশ সংখ্যা 4, তাহলে যোজ্যতা বন্ধন তত্ত্বের প্রথম কথাটা ছিল যে ধাতব পরমাণু বা আয়নটা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে তার সন্নিবেশ সংখ্যার সমান সংখ্যক ফাঁকা অরবিটাল থাকতে হবে। যদি না থাকে তাহলে বহিস্থ শক্তিশালী ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে এমনভাবে সজ্জিত হবে যাতে তার সন্নিবেশ সংখ্যা সমান সংখ্যক ফাঁকা অরবিটাল তৈরি হয়। তো যেহেতু এখানে নিকেলের সন্নিবেশ সংখ্যা হচ্ছে এখানে 4, এখানে দেখো 4টা কিন্তু ফাঁকা অরবিটাল আছে। একটা হচ্ছে 4s, একটা হচ্ছে 4px, একটা হচ্ছে 4py, একটা হচ্ছে 4pz। ঠিক আছে, এরকম কিন্তু 4টা অরবিটাল আছে, এগুলো প্রত্যেকটাতে x লেখা আছে, দেখলে একটা x একটা y একটা হচ্ছে z। এখানে যেহেতু 4টা ফাঁকা অরবিটাল তৈরি তোমার ফাঁকা অরবিটাল আছে, নিকেল 2+ এই আয়নটার সন্নিবেশ সংখ্যা 4 এবং এখানে 4টা ফাঁকা অরবিটাল আছে, তাই নতুন করে এই ইলেকট্রনগুলোর পুনর্বিন্যাসিত হওয়ার প্রয়োজন হচ্ছে না। এখন এই যে 4টা অরবিটাল থাকলো, একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল, এই s অরবিটাল এবং p অরবিটাল 3টা পরস্পর মিশ্রিত হবে। যদি একটা s অরবিটাল এবং 3টা p অরবিটাল পরস্পর মিশ্রিত হয় তাহলে কোন সংকরীকরণ হবে? আমাকে কমেন্টসে একটু জানিয়ে দাও। যদি একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল সংকরীকরণে অংশগ্রহণ করে তাহলে কোন সংকরীকরণ সংগঠিত হবে? sp লাকি আক্তার বলেছে sp3,
আজিজ আহমেদ বলেছে sp3, সালমান হোসেন বলেছে sp3, অনেক ধন্যবাদ। এই তো এইরকম অ্যাক্টিভ ক্লাস চাই। হ্যাঁ সুন্দর। জান্নাতুন নিশা বলেছে sp3, আসলে কিন্তু তাই sp3 হবে। অনেক ধন্যবাদ। তাহলে sp3 হচ্ছে। তাহলে এখন কি হচ্ছে, এখন sp3 সংকরীকরণ হচ্ছে। sp3 সংকরীকরণ দেখো, আগে এখানে একটা s ছিল আর 3টা p অরবিটাল ছিল, এখন এই 3 আর 1 4 মোট 4টা অরবিটাল মিশ্রিত হয়ে 4টা কিন্তু sp3 সংকর অরবিটাল তৈরি করেছে। এটা একটা sp3 সংকর অরবিটাল, এখানে sp3 এবং ইলেকট্রনগুলো আগে এখানে যেভাবে বিন্যাসিত ছিল এখনো সেভাবে আছে, কারণ ইলেকট্রন নতুন করে পুনর্বিন্যাসিত হওয়ার প্রয়োজন হয়নি। এখন তৃতীয় কথাটা হচ্ছে যে এই যে 4টা যে sp3 অরবিটাল আছে, এই sp3 অরবিটাল 4টাতে লিগ্যান্ডের ইলেকট্রন পূর্ণ অরবিটাল, কমপক্ষে এক জোড়া ইলেকট্রন আছে এমন অরবিটাল, লিগ্যান্ডের ইলেকট্রন পূর্ণ এক জোড়া ইলেকট্রন আছে এমন ইলেকট্রন পূর্ণ অরবিটালগুলো কি করবে, এই ফাঁকা অরবিটালগুলোতে তাদের ইলেকট্রনগুলোকে দিয়ে, অর্থাৎ এই অরবিটালগুলোর সাথে, এই sp3 অরবিটালগুলোর সাথে লিগ্যান্ডের ইলেকট্রন পূর্ণ অরবিটালগুলোর তোমার অধিক্রমণ ঘটবে, অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠিত হবে। তাহলে কি হচ্ছে এখন এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে যে এই দুইটা ডট, এই দুইটা হচ্ছে কিন্তু লিগ্যান্ডের ইলেকট্রন পূর্ণ অরবিটালে অধিক্রমণ ফলে এই লিগ্যান্ডের এগুলো হচ্ছে ইলেকট্রন। তো এইভাবে কিন্তু নিকেল টেট্রাক্লোরো নিকেল 2- আয়ন, এই আয়নটা গঠিত হয়। চারগুলো দেওয়া হয়নি এখানে, কিন্তু ঠিকই আছে, টেট্রাক্লোরো নিকেল 2- আয়ন। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তাহলে নিকেল, এই টেট্রাক্লোরো নিকেল 2- আয়ন, এই টেট্রাক্লোরো নিকেল 2- আয়নটার আকৃতি কেমন হতে পারে, আমাকে কমেন্টসে একটু জানিয়ে দাও। আকৃতি কেমন হতে পারে? চতুস্থলকীয় গঠন, মিজানুর রহমান বলেছে চতুস্থলকীয় গঠন। সে মনে হয় রেডি হয়েছিল যে স্যার এরপরে এই প্রশ্নটাই জিজ্ঞেস করবে। আসলে মিজানুর রহমান বলেছে চতুস্থলকীয় গঠন। আর কারো মানে টেট্রাহেড্রাল, ইংরেজিটা হচ্ছে টেট্রাহেড্রাল। সেম। মইনুল ইসলাম সেম বললে হবে না, গঠন বলতে হবে। তার মানে তুমি ওর দেখে দেখে বলছো, তাহলে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আসলে কিন্তু চতুস্থলকীয় গঠন হবে, এবং গঠনটা কেমন হবে তোমরা একটু দেখে নাও। হ্যাঁ টেট্রাহেড্রাল হবে, চতুস্থলকীয় হবে, গুড। তাহলে গঠনটা হচ্ছে এরকম। আরেকটা কথা বলে দিই, গঠনটাতে একটু পরে যাই। আরেকটা কথা বলি, যেহেতু এখানে বিজোড় ইলেকট্রন আছে, তা তোমরা নিশ্চয়ই জানো যে চুম্বক ধর্মগুলো তাদের ইলেকট্রনের বিজোড় ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে। এক্ষেত্রে তোমরা জানো যে যত বেশি বিজোড় ইলেকট্রন হবে সেই যৌগটা বা সেই পরমাণুটা তত বেশি প্যারাম্যাগনেটিক হয়, আর যত ইলেকট্রন বিজোড় ইলেকট্রনের সংখ্যা কমে আসবে তত সেটা কম প্যারাম্যাগনেটিক হয়। আর যদি কোনো বিজোড় ইলেকট্রন না থাকে তাহলে কিন্তু সেটা ডায়াম্যাগনেটিক হয়। তাহলে বিজোড় ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক হবে, আর বিজোড় ইলেকট্রন না থাকলে কিন্তু ডায়াম্যাগনেটিক হবে। তাহলে যেহেতু এখানে আমাদের দুইটা বিজোড় ইলেকট্রন আছে এই টেট্রাক্লোরো নিকেল 2- আয়নটাতে, তাই এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা অবশ্যই একটা প্যারামেটিক যৌগ বলতে পারি। আর এখানে sp3 সংকরণ ঘটায়, এর আকৃতি হচ্ছে কিন্তু চতুস্থলকীয়। তো চতুস্থলকীয় গঠনটা এরকম হয়, অর্থাৎ এইটাকে যদি আমরা, এই গোলাপিটাকে যদি আমরা যদি নিকেল বিবেচনা করি, তাহলে এই সাদাগুলোকে আমরা ক্লোরিন বা ক্লোরাইড আয়ন বিবেচনা করতে পারি। তাহলে এইরকম হবে আমাদের টেট্রাক্লোরো নিকেল 2- আয়নটার আকৃতি। তাহলে আশা করি তোমরা বন্ধন গঠনটা বুঝতে পারছো। তাহলে আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে একটা কেন্দ্রীয় ধাতব পরমাণুর সন্নিবেশ সংখ্যা সমান সংখ্যক ফাঁকা অরবিটাল থাকবে, যদি না থাকে তাহলে ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে পুনর্বিন্যাসিত হবে, হয়ে ফাঁকা অরবিটাল তৈরি করবে, তারপর ফাঁকা অরবিটালগুলোর মধ্যে সংকরীকরণ ঘটবে। আর তৃতীয় কথা হচ্ছে এই সংকরিত ফাঁকা অরবিটালগুলোতে লিগ্যান্ডের ইলেকট্রন অরবিটালগুলো দিয়ে বন্ধন গঠিত হবে। জাস্ট এই তিনটা কথা, তিনটা লাইন, তিনটা কথা। আচ্ছা, এখন আরেকটা যৌগ দেখো, এটা হচ্ছে টেট্রাসায়ানো নিকেল 2- আয়ন। এই আয়নটার ক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু নিকেলের ইলেকট্রন বিন্যাস একই, নিকেল 2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম আগের মতোই। এখানে কিন্তু 4টা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আছে। তাহলে এখন একটা বিষয় দেখো, একটু মনোযোগ সহকারে দেখো, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এখানে 4টা বিজোড় ইলেকট্রন সন্নিবেশ সংখ্যা 4 হওয়ার কারণে এখানে 4টা ফাঁকা অরবিটাল ছিল, ফলে এই ইলেকট্রনগুলোর পুনর্বিন্যাসের প্রয়োজন হয় নাই। এখানেও কিন্তু এর সন্নিবেশ সংখ্যা কিন্তু 4, যেহেতু সায়ানাইড হচ্ছে একটা মনোডেন্টেড লিগ্যান্ড, তাই এই নিকেলের সন্নিবেশ সংখ্যা হচ্ছে এখানে 4। তো এখানে কিন্তু 4টা ফাঁকা অরবিটাল আছে, কিন্তু এই 4টা ফাঁকা অরবিটাল থাকলেও এখানে ইলেকট্রনের পুনর্বিন্যাস হচ্ছে। পুনর্বিন্যাস হলে কি হচ্ছে, পুনর্বিন্যাস হলে এরকম হচ্ছে যে 3d(x²y² থেকে একটা ইলেকট্রন 3d(z) এর সাথে বিপরীত স্পিনে যুক্ত হচ্ছে, ফলে এখানে একটা ডি অরবিটাল ফাঁকা হচ্ছে। এভাবে একটা ডি অরবিটাল, একটা ফাঁকা ডি অরবিটাল
আর এখান থেকে একটা এস অরবিটাল আর এখান থেকে দুইটা পি অরবিটাল, মোট 4টা অরবিটাল। তাহলে একটা হচ্ছে ডি অরবিটাল, একটা এস অরবিটাল আর দুইটা হচ্ছে পি অরবিটাল, মোট 4টা অরবিটাল। এই 4টা অরবিটাল পরস্পরের সাথে সমীকরণে অংশগ্রহণ করতেছে। তোমাদের নিশ্চয়ই একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে স্যার আগে তো এরকম হলো না, এখন কেন এরকম হলো? আমি সেই ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি, ঠিক আছে? তাহলে একটা বিষয় দেখা যাচ্ছে যে এই যৌগটাতে যেরকম হলো সেখানে এই ঘটনা কিন্তু নিকেলের সন্নিবেশ সংখ্যা 4 হওয়া সত্ত্বেও এখানে কিন্তু এই যৌগের ক্ষেত্রে সেই ঘটনাটা হলো না। তো এখানে কি হলো, এখানে ডি থেকে একটা ইলেকট্রন বিজ ইলেকট্রন ডি জেড স্কয়ার সাথে বিপরীত স্পিনে একটা জোরবদ্ধ অবস্থা পাইলো আর ডি অরবিটালের একটা ফাঁকা করে ফেললো। এই ফাঁকা ডি অরবিটাল একটা এস অরবিটাল আর দুইটা পি অরবিটাল, মোট 4টা অরবিটাল পরস্পর সংকরীক্ষণে অংশগ্রহণ করছে। তাহলে এবার একটু কমেন্টস একটু জানিয়ে দাও তো এবারে সংকরীকরণটার নাম কি হতে পারে? এবারে সংকরীকরণটার নাম কি হতে পারে? একটা ডি অরবিটাল, একটা এস অরবিটাল, DsP2। রাব্বি ঠিক বলেছে, লাকি আক্তার একটু ফাস্ট করতে যে আমরা ভুল করে ফেলেছে। যদি এখানে দেখো এখানে কিন্তু 5টা অরবিটাল হয়ে যাচ্ছে, একটা ডি, একটা এস, 3টা পি, DsP3 তাহলে হয়ে যাচ্ছে। লাকি আক্তার তোমার এই অ্যানসারটা ভুল হয়েছে, রাব্বির অ্যানসারটা ঠিক আছে। হ্যাঁ, DsP2 হবে। DsP3 বলছে আজিজা আহমেদ। DsP3 হবে না, একটা দেখো, একটা ডি অরবিটাল, একটা এস অরবিটাল আর দুইটা পি অরবিটাল। এই 4pz কিন্তু অংশগ্রহণ করেনি। 4pz দেখো, 4pz কিন্তু অংশগ্রহণ করেনি সংকরীকরণে, শুধু অংশগ্রহণ করছে DsP2, একটা ডি অরবিটাল, একটা এস অরবিটাল এবং দুইটা পি অরবিটাল। তো একটা ডি, একটা এস এবং দুইটা পি হলে DsP2 সংকরীকরণ অরবিটাল হবে। আর মিজানুর রহমান আগে আকৃতিটা বলে দিয়েছে। আচ্ছা, তাহলে এখন প্রথম কথা হচ্ছে যে নিকেলের সন্নিবেশ সংখ্যা 4, এখানে 4টা ফাঁকা অরবিটাল ছিল, কিন্তু তারপরও ইলেকট্রনগুলো পুনর্বিন্যাসিত হয়ে একটা ডি অরবিটালকে ফাঁকা করছে, করে একটা ডি অরবিটাল, একটা এস অরবিটাল এবং দুইটা পি অরবিটাল, এইরকম 4টা অরবিটাল সমীকরণে অংশগ্রহণ করে DsP2 শঙ্কর অরবিটাল তৈরি করেছে। এই শঙ্কর অরবিটালগুলোর সাথে লিগ্যান্ডের ইলেকট্রন পূর্ণ যে অরবিটাল আছে সেগুলো অধিক্রমণ ঘটিয়ে টেট্রা সায়ানো নিকেল 2- এই আয়নটা গঠিত হয়। এখানে দেখো, এখানে একটা লিগ্যান্ডের একটা একজোড়া ইলেকট্রন বা একটা ইলেকট্রন পূর্ণ অরবিটাল, এখানে এই সমীকরণ অরবিটালে লিগ্যান্ডের একটা ইলেকট্রন পূর্ণ অরবিটাল, এই সমীকরণ অরবিটাল লিগ্যান্ডের একটা ইলেকট্রন পূর্ণ অরবিটাল এবং এই সংকরিত অরবিটালটার সাথে লিগ্যান্ডের একটা ইলেকট্রন পূর্ণ অরবিটাল পরস্পর অধিক্রমের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করছে। এবং 4pz এই অরবিটালটা কিন্তু সংকরীকরণে অংশগ্রহণ করে নাই, বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই, এই অরবিটাল কিন্তু ফাঁকা আছে, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে যে নিকেলের যৌগ দুইটাই, একটা হচ্ছে তোমার চতুস্তলকীয়, আর এটার আকৃতিও কি চতুস্তলকীয় হবে? এটার আকৃতি কিন্তু চতুস্তলকীয় কিন্তু হবে না, কারণ এখানে একটা এস অরবিটাল এবং 3টা পি অরবিটাল, এখানে সংকরীকরণটা ছিল sp3, তাই কিন্তু এখানে গঠনটা হয়েছিল চতুস্তলকীয়, কিন্তু এখানে হচ্ছে DsP2। তো DsP2 যদি হয় তাহলে সংকরীকরণটার আকৃতি কেমন হবে? তাহলে এই টেট্রাসায়ানো নিকেল 2- এই আয়নটার আকৃতি কেমন হবে? কারণ এখানে DsP2 সংকরীকরণ, আকৃতিটা আমাকে জানিয়ে দাও। আর এই যৌগটার চৌম্বক প্রকৃতি কেমন হবে? প্যারাম্যাগনেটিক হবে নাকি ডায়াম্যাগনেটিক হবে, সেটা আমাকে একটু জানিয়ে দাও। টেট্রাসায়ানো নিকেল 2- এই আয়নটার আকৃতি এবং এর চৌম্বক প্রকৃতি কেমন হবে সেটা একটু জানিয়ে দাও কমেন্টসে। একটু তাড়াতাড়ি জানিয়ে দাও, 40 মিনিটের বেশি কিন্তু ক্লাস নিতে দেবে না, ডিসকানেক্ট হয়ে যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আমি বলেছিলাম যে টেট্রাসায়ানো নিকেল 2- এই আয়নটার আকৃতি কেমন হবে? এর আগে sp3 সংকরীকরণ যখন হয়েছিল টেট্রাক্লোরো নিকেল 2- আয়নটার, তখন কিন্তু চতুস্তলকীয় হয়েছিল। এবার হচ্ছে সমতলীয় বর্গাকার। হ্যাঁ আসলে তাই, রাব্বি বলেছে সমতলীয় বর্গাকার। তোমাদের এই রেসপন্সের উপর কিন্তু মার্কস আছে। ডায়াম্যাগনেটিক এবং প্রকৃতি হবে ডায়াম্যাগনেটিক, আসলে তাই। জাকিয়া সুলতানা বলেছে ডায়াম্যাগনেটিক হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এখানে যেহেতু কোনো দাগ কে দিয়েছো, দাগটা মুছে দাও। হোসনে রাফসা, দাগটা মুছিয়ে দাও, দাগটা মুছানো যায় কিন্তু, দাগটা মুছিয়ে দাও।
আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে যেহেতু কোনো বিজুড়ি ইলেকট্রন নাই, তাই এই যৌগটার প্রকৃতি হচ্ছে ডায়াম্যাগনেটিক, এবং যেহেতু এখানে DsP2 সংক্রিকরণ ঘটেছে, ধন্যবাদ, তাই এখানে কিন্তু যৌগটার আকৃতি হবে সমতলীয় বর্গাকার হবে। কিরকম হবে দেখো, এখানে এইরকম সমতলীয় বর্গাকার হবে। তাহলে একই নিকেলের যৌগ, সন্নিবেশ সংখ্যা একই, একটা হচ্ছে চতুস্তলকীয়, আবার একটা হচ্ছে সমতলীয় বর্গাকার। এরকমটা কেন হলো, তাই না? এরকমটা কেন হলো তার ব্যাখ্যা কিন্তু যোজ্যতা বন্ধন তত্ত্ব দিতে পারে না। এই ব্যাখ্যাটা আমরা পাবো ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব যখন আমরা পড়বো, অর্থাৎ CFT যখন আমরা পড়বো, ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়ার সময় আমরা এই ব্যাখ্যাটা কিন্তু দিতে পারবো। তাহলে আমরা পরবর্তী এই ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব যখন পড়বো তখন আমরা এই বিষয়টা দেখবো। এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে টেট্রাক্লোর নিকেল 2- আয়নটি প্যারাম্যাগনেটিক, অথচ টেট্রাসায়ানো নিকেল 2- আয়নটি ডায়াম্যাগনেটিক কেন, ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যা দিতে হবে, সংক্রিকরণের ভিত্তিতে ব্যাখ্যা দিতে হবে। আবার এইভাবে বলতে পারে যে টেট্রাক্লোর নিকেল 2- আয়নটি চতুস্তলকীয়, অথচ টেট্রাসায়ানো নিকেল 2- আয়নটি বর্গাকার সমতুল্য কেন, ব্যাখ্যা করো। এইভাবে কিন্তু দুইটা প্রশ্ন আসতেই পারে। তো তোমরা এগুলো আশা করি বুঝতে পারছো। এখন আমরা আর একটা যৌগ দেখি, সেটা হচ্ছে হেক্সামিন কোবাল্ট 3+ জটিলায়ন। কোবাল্টের পারমাণবিক সংখ্যা হচ্ছে 27। ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় কোবাল্ট 3+ এর জন্য যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা দেখবো যে ডি অরবিটালে মোট ইলেকট্রন থাকে 6টি। 27 হওয়ার কারণে ডি অরবিটালে থাকে 7টি ইলেকট্রন আর এস এ থাকে 2টি। তো যখন কোবাল্ট 3+ হয় তখন এস থেকে 2টি এবং ডি থেকে 1টি চলে যায়, ফলে ডিতে আর ইলেকট্রন থাকে 6টি। তো এই 6টি ইলেকট্রন থাকে, অর্থাৎ কোবাল্ট 3+ এর ইলেকট্রন বিন্যাসে যে 6টা ইলেকট্রন থাকে, এই 6টা ইলেকট্রন ডি অরবিটালে এইভাবে বিন্যসিত হয়, ডি এক্স ওয়াই এ 2টা, ডি ওয়াই জেড এ 1টা, ডি জেড এক্স এ 1টা, ডি জেড স্কয়ার এ 1টা, ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এ 1টা, আর 4x 4px 4py 4pz এগুলো ফাঁকা থাকে। এখন তোমরা আমাকে একটু বলো তো, এই যে হেক্সামিন কোবাল্ট 3+ এই আয়নটাতে, হ্যাঁ যে পরে আসছো সে কি বুঝতে পারছো না? এখানে দেখো, এখানে কিছু লিখিনি, জাস্ট হেক্সামিন কোবাল্ট 3+ এই আয়নটার ইলেকট্রন বিন্যাস আমি করেছি, করে শুধু ডি অরবিটালে যে ইলেকট্রনটুকু আছে, এখানে আর্গনেটটা বাদ দিয়ে শুধু ডি অরবিটালে যে ইলেকট্রন আছে 6টি, সেই ডি অরবিটালের 6টা ইলেকট্রনকে 5টা অরবিটালে এভাবে দেখানো যায়। ডিএক্সওয়াই এ থাকে 2টি আর বাকিগুলোতে থাকে 1টি করে। এখন তোমরা একটু আমাকে কমেন্টসে একটু জানিয়ে দাও, কমেন্টস বক্সে একটু জানিয়ে দাও যে এই হেক্সামিন কোবাল্ট 3+ এই আয়নটাতে কোবাল্টের সন্নিবেশ সংখ্যা কত? একটু তাড়াতাড়ি জানাই দেবা, কোবাল্টের সন্নিবেশ সংখ্যা কত? আজিজা আহমেদ বলেছে বাবন মনে হয় বের হয়ে গেছিল, আবার প্রবেশের চেষ্টা করছে। আচ্ছা, আজকে সুযোগ দিচ্ছি। আজিজা আহমেদ, তহিদ হাসান, আচ্ছা সালমান, গুড। হ্যাঁ, সবারই অ্যান্সার কিন্তু ঠিক আছে, সুন্দর বলেছো। আসলে এখানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। তো যোজ্যতা বন্ধন তত্ত্বের কথাটা কি ছিল? যোজ্যতা বন্ধন তত্ত্বের প্রথম কথাটা ছিল যে কেন্দ্রীয় ধাতব পরমাণু আয়নের সন্নিবেশ সংখ্যা যত হবে ততটা ফাঁকা অরবিটাল থাকতে হবে। তাহলে এখানে কোবাল্টের সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, তাহলে এখানে 6টা ফাঁকা অরবিটাল থাকতে হবে। কিন্তু আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে ফাঁকা অরবিটাল আছে 4টা, একটা এস অরবিটাল আর 3টা হচ্ছে পি অরবিটাল। তাহলে এখন কি করতে হবে? তাহলে দ্বিতীয় কথাটা হচ্ছে, তাহলে আমাদের সন্নিবেশ সংখ্যার সমান সংখ্যক ফাঁকা অরবিটাল তৈরি করতে হবে। সেটা কিভাবে করতে হবে? সেটা এইভাবে করা যায়, যে যদি এইখানে দেখো এই 3D ZX থেকে এই ইলেকট্রনটা যদি 3D YZ এর সাথে আর 3D X স্কয়ার Y স্কয়ার এই বিজুল ইলেকট্রন যদি 3D Z এর সাথে যদি, বা তোমার এই 3D Z স্কয়ার ইলেকট্রনটা যদি এর সাথে যদি জোড়বদ্ধ অবস্থায় থাকে, আর 3D X স্কয়ার Y স্কয়ার বিজুল ইলেকট্রনটা যদি 3D Z এর সাথে জোড়বদ্ধ অবস্থায় থাকে, তাহলে কিন্তু 6টা ফাঁকা অরবিটাল কিন্তু তৈরি হয়ে যায়। যেমনটা দেখো এখানে হচ্ছে রেজ হ্যান্ড, কি সমস্যা কি? মিজানুর রহমান, আর কিন্তু 10 মিনিট ক্লাস নেওয়ার সুযোগ দেবে। একটা বিষয় শোনো, এই ক্লাসগুলো জুম কিন্তু 40 মিনিটের বেশি নিতে দেয় না। তো এখানে দেখালো যে আর 10 মিনিটের মতো সময় আছে, তো 10 মিনিট পর যে ডিসকানেক্ট হয় আর আমি যদি ক্লাসটা শেষ করতে না পারি, তোমরা আবার কি জয়েন করবা? তোমরা আবার জয়েন করলে কিন্তু ক্লাসটা আরেকটু কন্টিনিউ করবো। আচ্ছা যাই হোক, আস্ক টু আনমিউট, কি সমস্যা বলো?
আচ্ছা, তো দেখো তাহলে এখানে কথা ছিল যে যেহেতু 6টা অ্যামোনিয়া অণুর সাথে বন্ধন গঠনের জন্য ফাঁকা অরবিটাল প্রয়োজন 6টা, কিন্তু এখানে ফাঁকা অরবিটাল আছে 4টা, তাই এই কোবাল্টের বিজোড় ইলেকট্রনগুলো পুনর্বিন্যাসিত হয়ে 6টা ফাঁকা অরবিটাল তৈরি করবে। করলে কিরকম অবস্থা, করলে এরকম অবস্থা হয়। দেখো ডি জেড স্কয়ার থেকে একটা ইলেকট্রন যদি ডি ওয়াই জেড এর সাথে এবং ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার একটা ইলেকট্রন যদি ডি জেড এক্স এর সাথে যদি জোড়বদ্ধ অবস্থায় থাকে, তাহলে এখন কিন্তু 1 2 3 4 5 6 6টা কিন্তু ফাঁকা অরবিটাল তৈরি হচ্ছে। তো এই যে 6টা ফাঁকা অরবিটাল তৈরি হলো, এরপর কি হবে, এই ফাঁকা অরবিটাল 6টা কিন্তু সংকরীকরণে অংশগ্রহণ করবে। তো এই ফাঁকা অরবিটালে যদি অংশগ্রহণ করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডি অরবিটাল হচ্ছে 2টা, এস অরবিটাল একটা এবং পি অরবিটাল হচ্ছে 3টা। তাহলে 2টা ডি অরবিটাল, একটা এস অরবিটাল এবং 3টা পি অরবিটাল যদি সংকরীকরণে অংশগ্রহণ করে, তাহলে কোন সংকরীকরণ অরবিটাল তৈরি হবে আমাকে একটু জানাও। D2sp3, রাব্বি বলেছে D2sp3। রাব্বি ধরেই নিয়েছিল যে স্যার এই প্রশ্নটা জিজ্ঞেস করবেই, তাই না? D2sp3, হ্যাঁ ঠিক আছে, D2sp3, D2sp3, আচ্ছা D2sp3, D2sp3, আচ্ছা যাক, তোমরা যদি এরকম অ্যাক্টিভ থাকো তোমাদেরকে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ক্লাসগুলো নেওয়া যাবে। তোমার খুবই সুন্দর লাগছে তোমাদের রেসপন্স। আচ্ছা তাহলে এখন D2sp3 যদি হয়, তাহলে আকৃতিটা এখন সাথে সাথে বলে ফেলো তো কিরকম হবে, আকৃতি কেমন হবে, D2sp3 এর আকৃতি কেমন হয়? অক্টাহেড্রাল হয়, ইয়েস, আজিজা আহমেদ লিখেছে অক্টাহেড্রাল হয়, ঠিক বলেছে। অষ্টতলকীয় হয়, মিজানুর রহমান বলেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন কন্টিনিউ করি, মনে হয় একটু ফাস্ট করা যাবে এখন, কারণ তোমরা মূল ঘটনাটা আশা করা যায় বুঝতে পারছো। তাহলে এখন এই যে 6টা ফাঁকা অরবিটাল তৈরি হলো, এই 6টা ফাঁকা অরবিটাল এখন সংকরীকরণে অংশগ্রহণ করবে, করে 6টা সংকর অরবিটাল তৈরি করবে। এই সংকর অরবিটাল 6টাতে লিগ্যান্ডের যে ইলেকট্রনপূর্ণ অরবিটাল আছে, সেই অরবিটালগুলো সামনাসামনি অধিক্রমের মাধ্যমে সিংহবন্ধন গঠন করবে। আর যেহেতু D2sp3 সংকরীকরণ ঘটছে, তাই গঠনটা হবে অবশ্যই অষ্টতলকীয়। আর চুম্বক প্রকৃতি কেমন হবে এই যৌগটার, হেক্সামিন কোবাল্ট 3+, এই যৌগটার চুম্বক প্রকৃতি কেমন হতে পারে, চুম্বক প্রকৃতি কেমন হতে পারে একটু কমেন্টসে একটু জানিয়ে দাও তো, চুম্বক প্রকৃতি কেমন হতে পারে এই যৌগটার, চুম্বক প্রকৃতি বলেছে প্যারাম্যাগনেটিক, রাব্বি বলেছে প্যারাম্যাগনেটিক। রাব্বি এবার কিন্তু আনসারটা হয়নি, একটু চিন্তা করে বলো। প্যারাম্যাগনেটিক কখন হয়, প্যারাম্যাগনেটিক হয় যখন বিজোড় ইলেকট্রন থাকে, কিন্তু এখানে কি বিজোড় ইলেকট্রন আছে, এখানে কিন্তু বিজোড় ইলেকট্রন নাই। তো যেহেতু বিজোড় ইলেকট্রন নাই, তাহলে কিন্তু অবশ্যই ডায়াম্যাগনেটিক হবে, ঠিক আছে। হ্যাঁ অনেকে লিখছে ডায়াম্যাগনেটিক, 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 সুন্দর, আসলে কিন্তু ডায়াম্যাগনেটিক হবে, গুড। তো আসলে তাই, যে যেহেতু এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, তাই চুম্বক প্রকৃতি অবশ্যই ডায়াম্যাগনেটিক হবে। আর যেহেতু এখানে D2sp3 সংকরীকরণের মাধ্যমে ঘটছে, তাই এটা অবশ্যই অষ্টতলকীয় হবে। আমরা ফটাফট আরেকটা যৌগ দেখে নিই, এটার গঠনটা তখন কিন্তু এইরকম হবে। আরেকটা যৌগ দেখো, এবার হেক্সাফ্লোরো কোবাল্ট 3- এই আয়নটা, এই আয়নটার যদি আমরা গঠন দেখি, তাহলে এইরকম দেখতে পারবো। এখানে কোবাল্টের যে 6টা ইলেকট্রন ডি অরবিটালে থাকে, সেগুলোকে এইভাবে দেখানো যায়। আর এছাড়াও কিন্তু এর 4s এবং 4p তে কিন্তু 4টা অরবিটাল আগে ছিল, পাশাপাশি এবার 4 অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তি ডি অরবিটালে যে 5টা ইলেকট্রন আছে, সেই অরবিটাল 5টাও কিন্তু দেখিয়েছি। তার অবশ্য একটা কারণ আছে, আমরা এর আগের গঠনটাতে কিন্তু এই পর্যন্ত দেখিয়েছিলাম, এই পর্যন্ত দেখিয়েছিলাম, অর্থাৎ শেষের এই 5টা ডি অরবিটালকে দেখাই নাই। এবার কিন্তু আমি 5টা অরবিটালকে দেখাচ্ছি। এখন কেন দেখাচ্ছি তার একটা অবশ্য উদ্দেশ্য আছে। দেখো তাহলে কথা ছিল যে এখানে হেক্সাফ্লোরো কোবাল্ট 3- এই জটিল আয়নটাতে যেহেতু কোবাল্টের সন্নিবেশ সংখ্যা 6, তাই 6টা ফাঁকা অরবিটাল থাকতে হবে। এর আগের যৌগটাতে অর্থাৎ হেক্সামিনে কিন্তু 6টা ফাঁকা অরবিটাল তৈরি করার জন্য এই ইলেকট্রনগুলো পুনর্বিন্যাসিত হয়েছিল, কিন্তু এবার এই ইলেকট্রনগুলো পুনর্বিন্যাসিত না হয়ে করছে কি, বহিস্থ শক্তি স্তরে অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে যে ডি অরবিটাল গুলো আছে, সেই ডি অরবিটাল গুলোকে এবার ব্যবহার করার চেষ্টা করতেছে। তাহলে এবার এখান থেকে একটা এস অরবিটাল ব্যবহার হবে, এখান থেকে 3টা পি অরবিটাল 4px 4py 4pz ব্যবহার হবে, এবং এখান থেকে 2টা ডি অরবিটাল 4z স্কয়ার এবং 4d x স্কয়ার y স্কয়ার, এই 2টা অরবিটাল। তাহলে এখানে এবার ব্যবহার হচ্ছে একটা এস অরবিটাল, 3টা পি অরবিটাল এবং 2টা ডি অরবিটাল, মোট এই 6টা অরবিটাল এবার সংকরীকরণে অংশগ্রহণ করবে। তাহলে দেখো আগের যৌগটাতে পুনর্বিন্যাসিত হলো, কিন্তু এবার কিন্তু পুনর্বিন্যাসিত না হয় এবার বাইরের যৌগটাতে বাইরের ডি অরবিটাল গুলো ব্যবহার করছে। তো এইভাবে করে যখন সংকরীকরণটা হবে, এবারকার সংকরীকরণটা কি হবে একটু বলো দেখি, একটু দ্রুত জানাবে, আর 4 মিনিট আছে আমার হাতে সময়। এবারের সংকরীকরণ কেন ইউজ করবে, হ্যাঁ এই কথাটাই কিন্তু বলবো, আজিজা আহমেদ কেন ইউজ করবে সেই কথাটা আমি বলবো।
sp3d2 সালমান বলেছে, হ্যাঁ ঠিক আছে সালমান বলেছে। এই যে তোমাদের আইডিটা, এই আইডি গুলো চেঞ্জ করো, করে তোমাদের নাম সহ রেজিস্ট্রেশন নাম্বার লেখো। আচ্ছা sp3d2 হবে, sp3d2 হবে, d2 sp3 হবে না। রাব্বি বলেছে d2 sp3, রাব্বি d2 sp3 হবে না। এখানে দেখো একটা s, 3টা p আর 2টা কিন্তু d। তো যদিও মনে হতে পারে স্যার একই রকম, তো আসলে একই রকম না, একটু ভিন্নতা আছে। আচ্ছা সবারই অ্যান্সার কিন্তু ঠিক আছে। তো কেন ইউজ করতেছে সেটা একটু পরে বলি, কারণ এই তথ্যের সাহায্যে এই বিষয়টা ব্যাখ্যা করা যাবে না, এটা ক্রিস্টাল ফ্রি তথ্যের সাহায্যেই ব্যাখ্যা করতে হবে। তো এখানে একটা দেখো, আমি আর এই বাংলা কথাগুলোতে যাচ্ছি না। তো এখানকার যে 6টা অরবিটাল ব্যবহার করছে, করার ফলে কিন্তু এই 6টা অরবিটালে লিগ্যান্ডের 6টা ইলেকট্রন পূর্ণ অরবিটালকে অধিক্রমণের মাধ্যমে কিন্তু বন্ধন গঠন করছে। এখানে যেহেতু বিজোড় ইলেকট্রন আছে, তাই এই যৌগটা কিন্তু হচ্ছে প্যারাম্যাগনেটিক, এবং যেহেতু এখানে sp3d2 সমীকরণ ঘটেছে, তাই এবার কিন্তু এখানেও আকৃতি হচ্ছে অষ্টতলকীয়। d2 sp3 হোক অথবা sp3d2 হোক, সমীকরণ যেটাই হোক না কেন, দুই ক্ষেত্রে কিন্তু অষ্টতলকীয় জটিল যৌগ গঠন করবে। এখন মূল কথাতে আসি। এই যে যৌগ দুইটা আমরা দেখলাম, হেক্সামিন কোবাল্ট 3+ আর হেক্সা ফ্লোরো কোবাল্ট 3-, এই আয়ন দুইটাতে বাবর কেন এখন যোগদান করার চেষ্টা করতেছে? আচ্ছা, গঠন প্রক্রিয়া থেকে কিছু পর্যবেক্ষণ হচ্ছে। ধাতব আয়ন একই হওয়া সত্ত্বেও লিগ্যান্ড দুইটা ভিন্ন হওয়ার কারণে দুইটা আয়নের চৌম্বক প্রকৃতি দুই রকম। হেক্সামিন হচ্ছে ডায়াম্যাগনেটিক, আর হেক্সা ফ্লোরোটা হচ্ছে আবার কি প্যারাম্যাগনেটিক। তারপরে হেক্সামিন কোবাল্ট 3+ এই আয়নটা হচ্ছে d2 sp3 সংকরীকরণ, কিন্তু হেক্সা ফ্লোরো কোবাল্ট 3+ এই আয়নটা কিন্তু আবার sp3d2 সংকরীকরণ ঘটে, কিন্তু এদের গঠন কিন্তু অভিন্ন, অর্থাৎ একই রকম অষ্টতলকীয় হয়। তৃতীয় পর্যবেক্ষণটা হচ্ছে এরকম, প্রথম আয়নটিতে যে উপায়ে বন্ধন গঠিত হয়েছে তাতে বিজোড় ইলেকট্রন সংখ্যা কম থাকে। তো যে সকল যৌগে এইরকম বিজোড় ইলেকট্রন সংখ্যা কম থাকে বা প্রায় থাকে না, তাদেরকে বলা হচ্ছে নিম্ন স্পিন জটিল। তোমার ওই যে 4 নম্বরের প্রশ্নগুলোতে আসতে পারে, 4 নম্বরের প্রশ্নগুলোতে আসতে পারে খ বিভাগে, যে নিম্ন স্পিন জটিল এবং উচ্চ স্পিন জটিল বলতে কি বুঝো, তখন কিন্তু উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। তাহলে যে সকল জটিলের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন সংখ্যা কম থাকে তাদেরকে বলা হচ্ছে নিম্ন স্পিন জটিল। আর এই যৌগটা কিন্তু দেখো, এই হেক্সামিন কোবাল্ট 3+ এই জটিল আয়নটা কিন্তু ভিতরে ডি অরবিটালকে ব্যবহার করছে, অর্থাৎ 3d অরবিটালকে ব্যবহার করছে, যার ফলে এইটাকে বলা হচ্ছে অন্তস্থ অরবিটাল জটিল। হ্যাঁ, আর দ্বিতীয় যৌগটা কিন্তু কি করছে, বাইরের অর্থাৎ 4d অরবিটাল গুলো ব্যবহার করছে। এই জন্য কিন্তু এই হেক্সা ফ্লোরো কোবাল্ট 3- এই আয়নটাই কিন্তু বলা হচ্ছে বহিস্থ অরবিটাল জটিল বলা হচ্ছে। তো এরকমটা কেন হয়, ইয়া বলেছিল, নামটা ভুলে গেলাম, আজিজা মনে হয় বলেছিল, এরকমটা কেন, এরকম হওয়ার কারণ হচ্ছে যে অ্যামিন হচ্ছে একটা তোমার শক্তিশালী লিগ্যান্ড তুলনামূলক ফ্লোরাইডের চেয়ে, যার ফলে এখানে ভিতরে অরবিটাল ব্যবহার করছে। আর এই ফ্লোরাইড আয়নটা দুর্বল লিগ্যান্ড হওয়ার কারণে এটা বাইরের লিগ্যান্ডকে ব্যবহার করছে। এতেও কিন্তু ব্যাখ্যা কিন্তু তোমার ঠিক মতো কিন্তু বোঝা যায় নাই। কেন বোঝা যায় নাই? কারণ দুর্বল লিগ্যান্ড এবং সবল লিগ্যান্ড কাকে বলে সেটা তুমি জানো না। এই দুর্বল লিগ্যান্ড সবল লিগ্যান্ড কাকে বলে, কেন হয় একটা লিগ্যান্ড দুর্বল, কেন সবল হয়, এটার জন্য ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব লাগবে। তো আশা করা যায় যে তোমরা এই দুইটা যৌগের মধ্যে মিলটা আর অমিলটা বুঝতে পাইছো। আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে যে প্রশ্নগুলো আছে, এখানে প্রশ্নগুলো আমি দিয়ে দিছি, প্রশ্নগুলো তোমরা এটার স্ক্রিনশট নিয়ে রাখো। এখন তোমাদেরকে যদি বলি যে যোজ্যতা বন্ধন তত্ত্বের সফলতা এবং সীমাবদ্ধতাগুলো কি, তাহলে কিন্তু তোমাদের বলতে পারার কথা। যেমন সফলতা হচ্ছে যে এটা চুম্বক ধর্ম ব্যাখ্যা করতে পারে, তারপরে এটা জটিল যৌগের গঠন ব্যাখ্যা করতে পারে, যেটা কিন্তু ভার্নারের তত্ত্ব পাইতো না। আবার ব্যর্থতা হচ্ছে যে একই রকম মানে একই রকম ধাতব পরমাণু কিন্তু লিগ্যান্ড ভিন্ন হওয়ার কারণে আকৃতি কেন ভিন্ন হয় তার কোনো ব্যাখ্যা কিন্তু এখানে নাই। তো তোমরা যোজ্যতা বন্ধন তত্ত্বের সফলতা এবং সীমাবদ্ধতাগুলো বাসায় নিজেরাই পড়ে নিবে। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, 1 মিনিটেরও কম সময় আছে। না থাকলে তোমাদের ক্লাসটা শেষ করে দেই। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো। আর